নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুপ। বন্ধুরা, রিসেন্টলি ইউনাইটেড কিংডমের একটি ভীষণই ইম্পর্টেন্ট জিওপলিটিক্স বেস রিসার্চ গ্রুপ তারা একটি প্রেডিকশন করেছে, একটি রিপোর্ট পাবলিশ করেছে। আর সেখানে তারা বলছে যে তাদের হিসাবে পসিবিলিটি আছে যে ভারত ও চীনের মধ্যে দ্বিতীয় যে যুদ্ধ, প্রথম যে যুদ্ধ যেমনটা আপনারা জানেন 1962 সালে হয়েছিল, এবার দ্বিতীয় যে যুদ্ধ তাদের হিসাবে সেটা 2025 থেকে 2030-এর মধ্যে শুরু হয়ে যেতে পারে। আর তাদের এই রিপোর্টের পর অন্যান্য আরও বিভিন্ন সংস্থাও এই বিষয়ের উপরে বহু খবর প্রকাশ করেছে। আর সেখানে লেখা হয়েছে যে সিপ্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এটাই হবে এই যুদ্ধ শুরু হওয়ার মূল কারণ। বন্ধুরা, RUSI রিপোর্ট এটা ক্লেম করছে যে এই সংঘর্ষটি 2025 থেকে 2030-এর মধ্যে শুরু হতে পারে। এবার এখানে একটা জিজ্ঞাসা যে RUSI এটা আসলে কি, আর তাদের ওই রিপোর্টে এমন কি লেখা হয়েছে। চলুন আগে এই দুটো জিনিস আমরা একটু বুঝে নেই। তো স্ক্রিনে এখন আপনারা যেটা দেখছেন এটাই RUSI এর হোম পেজ। আর RUSI এর ফুল ফর্ম হলো রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট। আর বন্ধুরা, এটা হলো দুনিয়ার সবথেকে পুরনো লিডিং ডিফেন্স ও সিকিউরিটি থিঙ্ক ট্যাঙ্ক। আর থিঙ্ক ট্যাঙ্কের অর্থ হলো যেখানে বুদ্ধিজীবীরা একসাথে মিলিত হয়ে তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান ও তাদের চিন্তাভাবনার উপরে বেস করে তারা বিভিন্ন প্রেডিকশন করে থাকে, অ্যানালিসিস করে থাকে সারা দুনিয়াতে ঘটা জিওপলিটিক্যাল ইভেন্টগুলোর উপরে। সুতরাং বলতে পারেন যে এই RUSI খুব ভালো ও সঠিক রিপোর্ট পাবলিশ করে থাকে বিভিন্ন ঘটনার বিষয়ে। আর RUSI এটা এমন একটা থিঙ্ক ট্যাঙ্ক যারা সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য কোনো রিপোর্ট পাবলিশ করে না। সাধারণত তারা যে রিপোর্টই পাবলিশ করুক না কেন তার পিছনে প্রচুর গবেষণা ও অনুসন্ধান থাকে। আর সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই রিপোর্ট পাবলিশ করা পর এই বিষয় নিয়ে আরও প্রচুর রিপোর্ট পাবলিশ করা হয়েছে। তো চলুন এবার আমরা দেখে নিই যে তারা তাদের এই রিপোর্টে ঠিক কি কি লিখেছে বা কি কি বোঝাচ্ছে আর কি কি সোর্স দিয়েছে তাদের এই প্রেডিকশনে। তো এখানে দেখুন তারা কি লিখছে। Will wars elsewhere hold the world's attention? A new conflict may be on the cards along the line of actual control between India and China in eastern Ladakh. অর্থাৎ সারা দুনিয়াতে এখন বেশ কয়েকটি যুদ্ধ চলছে আর মানুষের অ্যাটেনশন এখন সেখানেই রয়েছে। যেমন ইউক্রেন রাশিয়ার মধ্যে কি হবে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কি হবে, তাইওয়ান টিকে থাকতে পারবে কিনা, এরকম নানাবিধ প্রশ্ন। তবে তাইওয়ানের কেসটা ছোট্ট করে এখানে যদি আপনাদেরকে বলি তাহলে দেখুন, চায়না যখন তাইওয়ানের উপরে অ্যাটাক করবে আমার মনে হয় না যে সেটা একটা যুদ্ধের রূপ নেবে, কারণ চায়নার মিলিটারি তাইওয়ানের মিলিটারির তুলনায় অনেক বেশি পাওয়ারফুল। আর তাছাড়াও রাশিয়া যে ভুলটা করেছিল, রাশিয়ার ওই ভুলগুলো থেকে চায়না অনেকটা প্রস্তুতি নিয়ে নিয়েছে নিজেদের উপরে। একটা বিষয় চায়না খুব ভালো করে শিখে নিয়েছে যে যখন তারা তাইওয়ানের উপরে অ্যাটাক করবে একটা বিশাল বড় সড়ো অ্যাটাক দিয়ে শুরু করবে। ওই রাশিয়ার মতো শুরুতে একটা ছোটোখাটো অ্যাটাক করে তারপরে গিয়ে সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো, এই ভুলটা মনে হয় না চায়না আবারও করবে। এবার যদি আমরা এই ভিডিওর মূল যে টপিক সেটার উপরে ফিরে আসি, মানে ইন্ডিয়া চায়নার ব্যাপারটা, তাহলে দেখুন চায়নার দিক দিয়ে ইন্ডিয়ার কেসটা সম্পূর্ণ আলাদা হবে। ইন্ডিয়া চায়নার মধ্যে যখন সংঘর্ষ শুরু হবে তখন সেটা একটা প্রপার ওয়ার হবে, কারণ এই দুই দেশই ভীষণ পাওয়ারফুল, দুই দেশের কাছেই অনেক রিসোর্স রয়েছে। আর সেই জন্যই দুই দেশের কারোর কাছেই এটা সহজ হবে না অপর ব্যক্তিকে হারিয়ে দেওয়া। আর এই রিপোর্টে ইন্ডিয়া চায়নার যুদ্ধ শুরু হওয়ার যে আভাসটা দেওয়া হয়েছে সেটা হলো ইন্ডিয়ার এই ইস্টার্ন লাদাখ বর্ডার যেটা আছে, এখানে লাদাখের এই যে অংশটা দেখছেন, তারা বলছে মোস্ট প্রবাবলি এখান থেকেই একটা বড় যুদ্ধ শুরু হতে পারে ইন্ডিয়া ও চায়নার মধ্যে। ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের দিকে ইন্ডিয়া চায়নার এই যে বর্ডারটা রয়েছে এটাকে তারা কাউন্টই করেনি। আর সেটা না করারও বেশ কয়েকটি কারণ আছে। কেননা দেখুন, ইন্ডিয়া চায়নার এই যে লাদাখ বর্ডারটি রয়েছে, এখান থেকে চায়নাতে এনার্জি সাপ্লাইয়ের কথা বলুন বা পাকিস্তানের সাথে চায়নার যোগাযোগের কথা বলুন, এই এরিয়াটা চায়নার কাছে ভীষণই ইম্পর্টেন্ট। আর সেই জন্য চায়না সর্বদা এটাই প্রচেষ্টা করবে যে এই এরিয়াতে ভারতকে কমজোরি করে রাখা, যাতে কখনো ভারতের মাইন্ডেই এটা না আসে যে আমরা পিওকে কবজা করতে পারবো। এছাড়া বন্ধুরা, এই রিপোর্টে আরও একটি ইন্টারেস্টিং অ্যানালিসিস যেটা রয়েছে সেটা হলো যে চায়না ইস্টার্ন লাদাখকে নিয়ে
ভীষণ ভয়ও পায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, চায়নার সবথেকে বড় দুঃস্বপ্ন হলো যে কাল মিলিটারিলি ইন্ডিয়া এমন কোনো স্টেপ না নিয়ে নেয়, বা বলতে পারেন ইন্ডিয়া আমেরিকার সাথে মিলিত হয়ে একটা বড়সড় কোনো অ্যাটাক না লঞ্চ করে দেয় এই ইস্টার্ন লাদাখ থেকে। আর যদি সেটা ভারত করে তাহলে চায়নার এই যে কাশগার রিজনটি রয়েছে এটা ভারতের হাতে চলে যাবে। আর এমনটা যদি কখনো হয় তাহলে সেটা চায়নার জন্য একটা হিউজ 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 বড় ব্লেন্ডার হবে। আর এখানে দেখুন এই বিষয়ে কি লেখা হয়েছে যে ইস্টার্ন লাদাখ ইজ দ্য ওনলি পাথওয়ে, মানে এটাই একমাত্র পথ ফ্রম উইচ এ হস্টাইল পাওয়ার মানে অ্যাটাক করছে যে কান্ট্রি, ক্যান লঞ্চ অ্যান অ্যাটাক টু ইনভেড অ্যান্ড অকুপাই কাশগার, চাইনাস ক্রুশাল এনার্জি ইন্টারপোর্ট ইন দ্য ফার ওয়েস্টার্ন প্রভিন্স শিনজাং। এবার ম্যাপে বিষয়টাকে আরও পরিষ্কারভাবে বুঝুন। এই হচ্ছে চায়নার কাশগার রিজন, আর এই কাশগার রিজনের উপরে চায়না ভীষণভাবে নির্ভর করে, কারণ এই কাশগারের উপর দিয়েই সিপ্যাক গিয়েছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এ বিষয়ে তো আপনারা সকলেই জানেন, যার মাধ্যমে চায়না মালাক্কা স্টেটে তাদের যে ডিপেন্ডেন্সি রয়েছে সেটা কমিয়ে আনবে। বর্তমানে চায়না এখন যেভাবে অয়েল ইম্পোর্ট করে, ধরুন যদি সৌদি আরব থেকে চায়না তেল কেনে তাহলে সেই তেল এখান থেকে এইভাবে হয়ে মালাক্কা স্টেট দিয়ে চায়নাতে পৌঁছায়। তাই চায়না এর একটা ছোট্ট রাস্তা বার করেছে পাকিস্তানের থ্রু। প্রথমে পাকিস্তানের এই গওদার পোর্টে সমস্ত মাল আসবে, তারপর এখান থেকে রেলপথে পাকিস্তান অকুপাইড কাশ্মীর দিয়ে সেই সমস্ত এনার্জি স্টোর করা হবে চায়নার এই কাশগার রিজনে। আর তারপর এই কাশগার থেকেই এনার্জি যাবে চায়নার বড় বড় শহরগুলোতে, যেমন বেইজিং, সাংহাই, এই সমস্ত। আর এ তো গেল সিপ্যাকের কথা। এই সিপ্যাকের সুবিধা বাদেও কাশগারে চায়না তার সমস্ত এনার্জি স্টোর করে, যেগুলো তারা কেনে তাজিকিস্তান থেকে, কিরগিজস্তান থেকে, তুর্কমেনিস্তান থেকে। যে ন্যাচারাল গ্যাসগুলো কেনা হয় সেগুলো স্টোর করা হয় এই কাশগারেই। বেসিক্যালি চায়নাকে যদি পঙ্গু করে দিতে হয়, চায়নার এনার্জি সাপ্লাই যদি পুরোপুরি কেটে দিতে হয়, তাহলে কাশগার কবজা করে নিন। এদিকে চায়নার এই বড় বড় যে শহরগুলো রয়েছে সেগুলো একেবারে পঙ্গু হয়ে যাবে। একটা লম্বা যুদ্ধ চায়না কখনোই লড়তে পারবে না। তো সেই কথাটাই এখানেও লেখা হয়েছে যে চায়নার মনে কনস্ট্যান্ট এই বিষয়টা রয়েছে যে ইস্টার্ন লাদাখে সকল সময় তাদের মিলিটারি পাওয়ার প্রস্তুত রাখতে হবে, কারণ তারা যদি এখানে কমজোর হয়ে যায় তাহলে কাশগার হাত থেকে বেরিয়ে যাবে। আর এই জন্যই চায়না সকল সময় ইন্ডিয়াকে একটা থ্রেড মেনে চলে এই কাশগার রিজনকে নিয়ে। কারণ একটা বিষয় চায়না খুব ভালো করে জানে যে ইন্ডিয়া পাকিস্তান অকুপাইড কাশ্মীর আর এখানে চায়নার দিকে এই যে আকসাই চীন রয়েছে, এই দুটোকেই প্রপারলি এখনো নিজেদের অংশ মনে করে ভারত। আর তার একটা বড় প্রমাণ আপনারা জয়শঙ্কর স্যারের থেকেই পেয়ে যাবেন। রিসেন্টলি জয়শঙ্কর স্যার একটি ইন্টারভিউতে আবারও সেই একই কথা রিপিট করেছে যে আজও সেগুলো ভারতের অংশ, যেগুলো এখন আমাদের হাতে নেই। We in India know better than almost any other country because immediately after our independence we experienced aggression. We experienced an effort to change our boundaries, and even today parts of India are occupied by another country. But we did not see the world respond saying, oh, there's a great principle involved and therefore let us all go with India. So yes, today we are being told that there are principles involved. I wish I had seen that principle in play for the last 80 years. সুতরাং খুবই কম শব্দে এই রিপোর্টটিতে খুব ভালোভাবেই এই কনফ্লিক্টের মেইন পয়েন্টগুলো হাইলাইট করা হয়েছে। এবার এই ভিডিওর সারাংশ যদি বার করা হয় তাহলে দেখুন, চায়না ভারতকে এই জন্য অ্যাটাক করতে পারে যে তারা আমাদেরকে পছন্দ করে না বা আমাদের জমি ছিনিয়ে নিতে চায়, বিষয়টা এরকম নয়। ইট অল অ্যাবাউট ইনসিকিউরিটি এবং চায়নার এনার্জি নিডস। এবার এই রিপোর্টের প্রেডিকশন অনুযায়ী যদি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে চায়না ও ইন্ডিয়ার মধ্যে কোনো যুদ্ধ শুরু হয় তাহলে তার মেন রিজন হবে চায়নার এই ইনসিকিউরিটি ও এনার্জি নিডস। আর যুদ্ধটা শুরু হবে এই ইস্টার্ন লাদাখ বর্ডার থেকেই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন? এই এত বড় থিঙ্ক ট্যাঙ্কারটি যে রিপোর্ট পাবলিশ করেছে, এখানে আপনাদের কি মনে হয় যে আগামী 2-3 বছরের মধ্যে কি ইন্ডিয়া চায়নার মধ্যে কোনো বড়সড় যুদ্ধ শুরু হতে পারে? আর যদি সেটা হয় তাহলে সেই যুদ্ধে কে জিতবে, ইন্ডিয়া নাকি চায়না?
আপনার কি মনে হয় কমেন্ট বক্সে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওতে আপনাদের জন্য এই বিশেষ তথ্যগুলোই দেওয়ার ছিল। ভিডিওটি সম্বন্ধে আপনাদের কি রায় সেটা তো অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে যাবেন। অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছে, কারণ এই ভিডিওতে আপনাদের জন্য এই বিশেষ তথ্যগুলোই দেওয়ার ছিল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।